Hello. Hello, check. Hello. Hello. Check. Hello. অনুষ্ঠানের শুভ সূচনা করল ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লসের ছাত্রবৃন্দ। এখন অতিথি বরণ, প্রধান অতিথি মহোদয়কে আজকের এই অনুষ্ঠানে বরণ করে নিচ্ছে আমাদের বালকাশ্রমের পঞ্চম শ্রেণীর ছাত্র অভিক চক্রবর্তী। আমাদের প্রধান অতিথি মহোদয়কে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে বালকাশ্রমের পঞ্চম শ্রেণীর ছাত্র অভিক চক্রবর্তী এবং বিশেষ অতিথি মহাশয়কে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লসের ছাত্রী সুপর্ণা ঘোষ। এবং আমাদের পরম পূজনীয় সম্পাদক মহারাজ স্বামী জয়ানন্দজিকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে কল্যাণনগর বিদ্যাপীঠের ছাত্রী প্রিয়াঙ্কা পাল। পুষ্পস্তবক দিয়ে প্রধান অতিথি মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের বালকাশ্রমের পঞ্চম শ্রেণীর ছাত্র অভিক চক্রবর্তী। প্রধান অতিথি আজকে তিনি এসেছেন, আমরা অত্যন্ত গর্বের মুহূর্ত। আজকে আমাদের শ্রদ্ধেয় শ্রী পিনাকি চন্দ্র ঘোষ মহাশয়, আমাদের দেশের প্রাক্তন বিচারপতি, শাল দিয়ে বরণ করে নিচ্ছে, শাল জড়িয়ে বরণ করে নিচ্ছে আমাদের পঞ্চম শ্রেণীর ছাত্র অভিক চক্রবর্তী। কল্যাণনগর বিদ্যাপীঠের ছাত্রী প্রিয়াঙ্কা পাল। সারা পৃথিবীতে এই দিনটি পালিত হচ্ছে। আমাদের প্রতিষ্ঠানের নিয়ম হচ্ছে শব্দহীন। বিএ ক্লাসে পড়ে একটি যুবক, ফোর্থ ইয়ার বলা হয় তাকে। যুবকটি বুদ্ধিদীপ্ত এবং তার চেহারার মধ্যে যৌবনের জল তরঙ্গ ধ্বনিত হচ্ছে। সে তার ঘরে বসে একটি বই পড়ছিল, এমন সময় তার বন্ধু সেখানে এলো, এসে বলল যে তুই কি পড়ছিস? দেখলো বইটা হচ্ছে বর্ণ পরিচয়, বিদ্যাসাগর মশায়ের লেখা। বন্ধু ঠাট্টা করে বলল যে তুই কি আবার শিশু শ্রেণীতে ভর্তি হবি নাকি? যুবকটি বলল যে একসময় বর্ণ পরিচয় পড়েছি, এখন বিদ্যাসাগর মশাইকে পড়ছি। বিদ্যাসাগর মশাইয়ের কথা চলছে যখন, তখন এই যুবকটি বলল যে আজকে আমার মতন বয়সী যুবক
যে বিদ্যাসাগরকে জেনেছে বা তার কথা শুনেছে সে তাকে শ্রদ্ধা না করে পারে না, এটা সারা ভারতবর্ষে, ভারত নয় ভারতবর্ষে এই একজন মানুষ যিনি সারা ভারতবর্ষে তখন সকলের শ্রদ্ধেয় এবং পূজিত। আরে বলছেন কে একটি যুবক, সেই যুবকটি হচ্ছে নরেন্দ্রনাথ। যুবকটি হচ্ছে নরেন্দ্রনাথ। তখনও শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে তার পরিচয় হয়নি। কেন? ভগবতী দেবী যখন ক্রোধে উন্মত্ত প্রায়, শোকে যখন বর্ষার বাড়ি ধরার মতন অস্ত্র বিসর্জন করতে করতে তার সন্তানকে বললেন, ঈশ্বর তুই তো লেখাপড়া শিখেছিস, বিধবাদের দুঃখটা দূর করতে পারিস না? ঈশ্বরচন্দ্রকে সমস্ত ফেলে দিয়ে ঈশ্বরচন্দ্র বিধবাদের দুঃখ মোচনের জন্য দাঁড়ালেন। কাউকে তিনি ডাকেননি, কারো সাহায্য তিনি পাননি। যে আমার সর্বস্ব প্রাণ দিয়েও আমি, তার মাকে প্রণাম করে গিয়েছিলেন, আবার তার মাকে প্রণাম করে সারা ভারতবর্ষ পরিব্রাজক হিসেবে ঘুরে স্বামীজি দেখলেন যে এই জাতি অধঃপতনের শেষ সীমায় পৌঁছচ্ছে। কন্যাকুমারীতে গিয়ে সেই দেবীকে প্রণাম করে জীবন যন্ত্রণা নিয়ে তিনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন। সমুদ্র বক্ষ থেকে উত্থিত হয়ে তিনি মা সারদা দেবীকে প্রণাম করে বললেন যে মা, আর যদি আমি ফিরি তাহলে পরে ফিরবো, না হলে পরে আমার জীবন শেষ করে দেব। মা বললেন, সে কি বাবা, 7 বছর আগে এটা সারদা দেবীকে বললেন এবং নিজের মাকে প্রণাম করে গিয়েছিলেন, ভুবনেশ্বরী দেবীকে। শিকাগো ধর্ম মহাসভায় বক্তব্য অত্যন্ত নির্বোধ, আমি একটু বক্তৃতা পর্যন্ত প্রস্তুত করে আসিনি। তখন তিনি মা সরস্বতীকে, দেবী সরস্বতীকে স্মরণ করে তিনি বক্তৃতাটা দিলেন 7 মিনিট বক্তৃতাটা, কিন্তু তার মধ্যে 2 থেকে 4 মিনিট করতলধ্বনির জন্য বক্তৃতাটা বন্ধ ছিল। বুঝে দেখো, বিদ্যাসাগর মশাই তার মার আশীর্বাদ নিলেন। নরেন্দ্রনাথ ভগবতী দেবী নন, কিন্তু আমার মার কাছ থেকে পেয়েছি। ইনকিউবেটর বলে একটা শব্দ আছে। একটি শিশু যখন জন্মায়, তার বাঁচার আশা যখন থাকে না, তখন মাতৃকোলেই সে আশ্রয় নেয়। প্রণাম করে বিদ্যাসাগর মশাই এবং নরেন্দ্রনাথ তথা বিবেকানন্দের জীবনকে স্মরণ করে যদি একটা পা তুমি এগিয়ে যাও, জীবনের কোনো অবস্থাতে কোনো শক্তি তোমাকে দাবিয়ে রাখতে পারবে না। তুমি ঘুমিয়ে থাকবে না। ঘুমিয়ে থাকাটা হচ্ছে কলিকাল, জাগলে হচ্ছে দাপর, উঠে দাঁড়ালে হচ্ছে ত্রেতা, এগিয়ে চললে হচ্ছে সত্যযুগ। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের আবির্ভাব সত্যযুগের আবির্ভাব। সময় এসেছে আজকাল একবার ভেবে নেওয়ার এবং সংকল্প নেওয়ার যে আমরা মাতৃপদ ধরি মস্তকে ধারণ করে আমরা এগিয়ে যাব। এবং আজকের যিনি প্রধান অতিথি, তার জীবনটা কিন্তু এইভাবেই এগিয়ে গিয়েছে। তিনি পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন। পরবর্তীকালে কলকাতা এবং তারপরে হায়দ্রাবাদ হয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি। তার বাবা শ্রদ্ধেয় শ্রী সৌম্যচন্দ্র ঘোষ, তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন।
এবং আমাদের কমিটির মেম্বার ছিলেন, আমাদেরকে সন্তানবৎ স্নেহ করতেন। ইনিও এখন আমাদের কমিটির সঙ্গে যুক্ত আছেন, তারও সহধর্মণী এসছেন। তাদের আমি সকলের পক্ষ থেকে অন্তরে শ্রদ্ধা জানাচ্ছি। আমি আর একটি মাত্র বাক্য বলবো, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের কথায়, সেটা এখানে যারা মায়েরা উপস্থিত আছেন তাদের উদ্দেশ্য করে, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। সন্তানকে ছেড়ে দিন, তাকে আচার খেতে দিন। আচার খেয়ে পড়লে পরে ধরে তুলবেন না, বলবেন যে তাকেই উঠতে হবে, তাকেই সোজা হয়ে দাঁড়াতে হবে। জীবনের পথে কর্তব্যের আহ্বানে মেরুদণ্ড সোজা করে যাতে আপনার সন্তান চলতে পারে, সেই শিক্ষাটি দিন। এই শিক্ষাটি ভুবনেশ্বরী দেবী দিয়েছিলেন। নরেন্দ্রনাথ যখন ক্লাস 7-এর ছাত্র, একজন ছেলে উত্তর দিতে পারেনি। নরেন্দ্রনাথ উত্তরটা সঠিক দিয়েছিল। শিক্ষক বললেন যে তুমি বই দেখে এটা বলেছ। নরেন্দ্রনাথ বললেন যে না, আমি বই দেখে বলিনি। এমন মার মারলেন হাতে যে হাত কেটে রক্ত বেরিয়ে গিয়েছিল। ভুবনেশ্বরী দেবী যখন এটা শুনলেন, নরেন্দ্রনাথ এসে কেঁদে মাকে বললেন যে মা, আমি তো বই দেখিনি, আমি তো সত্যি কথাই বলেছি, তবে কেন আমি এত মার খাবো? তখন ভুবনেশ্বরী দেবী একটি কথা বলেছিলেন যে বাবা, তাতে কি হয়েছে, মার তো খাবেই, রক্ত তো ঝরবেই, কিন্তু তুমি সত্যি কথা বলেছ, এইটাই তোমার পুরস্কার। ভারতবর্ষের এই দুঃখ দুর্দশা দেখে ভারত মাতার কাছে প্রার্থনা করে এই নরেন্দ্রনাথ প্রথম কথাটি বলেছিলেন, পড়ুক গুলি আমার বুকে, দেশটাও জেগে উঠবে। আজকে বুকে গুলি পড়ার দরকার নাই, কিন্তু মায়ের পায়ের ধুলো নিয়ে আজ থেকে এসো আমরা যাত্রা শুরু করি। আমি ঠাকুর মা স্বামীজির চরণে সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। স্বাগত ভাষণ দিলেন আমাদের বালকাশ্রমের পরম পূজনীয় আশ্রম সম্পাদক মহারাজ স্বামী জয়ানন্দজি মহারাজ। এখন সমবেত সঙ্গীত পরিবেশন করবে কল্যাণনগর বিদ্যালয়।